আমি আগে যান বাঁচানো ফরজ কাজ, আমি আগে যান বাঁচাবো নাকি ভ্যানের মধ্যে লাশ আছে ওগুলো আমি দেখবো। এই আইনের মধ্যে থেকে ট্রাইব্যুনাল অতি দ্রুত ট্রায়াল সম্পন্ন করার জন্য যা যা করার ওনারা তাই করবে। যেহেতু একজন নিরস্ত্র পুলিশ কিভাবে গুলি করে অস্ত্রদের মারতে পারে এটা আমার জানা নাই। এই সাবমিশনটাই আমরা কোর্টকে দিয়েছি এবং আমার যে ভিডিও ফুটেজ ওইখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমি আমার পুলিশ ভেস্ট পরে হেলমেট পরে আমি থানা থেকে পালায় যাচ্ছি। আপনারা সবাই জানেন এই জুলাই আগস্টে 650 আনুমানিক পুলিশ স্টেশনের মধ্যে 440 পুলিশ স্টেশনে আক্রমণ করা হয়েছিল। আমরা ওই পুলিশ স্টেশনে আক্রমণের শিকার। এখন আমার দোষ আমি মনে করি এখানে একটাই, আমি ওই 44 জন পুলিশ অফিসার হইলাম না যারা মারা গেছে ওই আক্রমণে। এখানে দুই পক্ষর মারামারিতে আমরা একজন পাবলিক মেইনটেনেন্স অফিসার হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলাম। সো এই মামলায় আমরা কেন অব্যাহতি পাবো না? মূলত আমার যে আসামি ডিবি ইন্সপেক্টর আপনার এমডি আরাফাত হোসেন নিরস্ত্র একজন, সো উনি এই মামলায় অব্যাহতি পাওয়ার 100% অধিকার আছে। এই সাবমিশনই আমরা কোর্টকে দিয়েছি। কোর্ট আমার সাবমিশনে অত্যন্ত সন্তুষ্ট হয়ে উনি পরবর্তী আদেশের জন্য রেখেছেন 21 আগস্ট। আমার নাম ব্যারিস্টার এস এম মেরাজুল আলম, আমি আসামি অ্যাকিউজড ডিবি এমডি আরাফাত হোসেনের পক্ষে। থ্যাংক ইউ। কিন্তু মিরাজ ভাই ছোট্ট এটা হলো আদালত বলছে যে আপনি যদি সরাসরি কোনো ভূমিকা নাও রাখেন এর বিপক্ষে অপরাধের বিপক্ষে বা এটা থামানোর জন্য আপনি কোনো উদ্যোগ নিয়েছিলেন আপনার জায়গা থেকে যতটুকু করা যায় আপনার আসামি করেছিলেন? আমি তো ওই ঘটনার ওখানে ছিলামই না, আমি পলায় যাচ্ছি। এখন ওইখান থেকে ছাত্ররা কারা কারা গুলি করতেছে থানায়, আমি পলায় যাব নিজের যান বাঁচাবো না ওইখানে একটা ভ্যানের মধ্যে? হ্যাঁ, আমার তো ওইটা দায়িত্বও পড়ে না। হ্যাঁ জি, ডকুমেন্ট আছে এবং আমি ওই দিন সকালেই আমাকে আশুলিয়া থানায় ওইখানে নিয়োগ দেওয়া হয়েছে আমার কমান্ডিং অফিসারের আন্ডারে। সো আমি ওইখানে যান বাঁচানোর জন্য আমি পালায় যাব। আমি আগে যান বাঁচানো ফরজ কাজ, আমি আগে যান বাঁচাবো নাকি ভ্যানের মধ্যে লাশ আছে ওগুলো আমি দেখবো। ভিডিও ফুটেজে ক্লিয়ারলি যে থানা থেকে অনেক অফিসার বের হচ্ছে, আমার সাথে যে আমার যে কনস্টেবল তারাও কিন্তু এই মামলার আসামি হয় নাই। আমি একজন ইন্সপেক্টর নিরস্ত্র হয়ে আমি ওখানে পালায় গেছি, এইটাই আমার দোষ হয়ে গেছে। যে আমি পালায় গেছি, আমি জীবিত আছি, এটাই আমার দোষ। আরাফাত উদ্দিন ঘটনার সময় শুধুমাত্র ফর্মাল চার্জে বলা হয়েছে যে ঘটনার সময় আরাফাত উদ্দিন উপস্থিত ছিল। এছাড়া আরাফাত উদ্দিনের বিরুদ্ধে আর যে এলিগেশন, কোনো এলিগেশনে আরাফাত উদ্দিনের বিপক্ষে আসে না। তাই আমরা আরাফাত উদ্দিনের পক্ষে আমরা ডিসচার্জ চেয়েছি। উনি 4 তারিখ পর্যন্ত উনি ছিল আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিল। 4 তারিখে যখন তার যে পুলিশ ফাঁড়িটা পুড়িয়ে দেয়, এরপরে 5 তারিখে উনি এসে আশুলিয়া থানায় জয়েন করেছে। না, আমার যে আসামি সেই আসামি ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না। সেটা আমরা আদালতে আমাদের মূল যে বিষয়টা ছিল, আমাদের যেহেতু চার্জ শুনানি ছিল, আমাদের ফ্যাকচুয়াল পয়েন্টে কথা বলার সুযোগ ছিল না। আমরা শুধুমাত্র যে লিগ্যাল পয়েন্ট, যে সেকশনগুলোতে আমাদের বিরুদ্ধে এলিগেশন নিয়ে এসেছিল, যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের 3-2 A, G, H এবং 4-1, 4-2, 4-3 এই ধারাগুলোর যে অপরাধসমূহ, সেই অপরাধসমূহ আমার যে আসামি আরাফাত উদ্দিনকে অ্যাট্রাক্ট করে না। আরাফাত উদ্দিনের বিরুদ্ধে যে ফর্মাল চার্জে এলিগেশন আনা হয়েছিল, সেই এলিগেশনটা এই যে সেকশনের অপরাধগুলো, এই অপরাধগুলো আসে না। আমরা আদালতে এই সাবমিশনটা দিয়েছি। আজকে ডিফেন্সের পক্ষ থেকে এই ডিসচার্জ হিয়ারিংয়ের উপরে বেশ সময় নিচ্ছিল বলে প্রসিকিউশনের মনে হয়েছে। শুধু তাই নয়, ডিফেন্সের পক্ষ থেকে বেশ কয়েকটি আবেদন করা হয়েছিল, যে আবেদন এই আইন বা রুলসের কোথাও উল্লেখ করা নাই এবং এই উক্ত আবেদনগুলোতে যে সকল ধারা উল্লেখ করা হয়েছে সেই ধারায় ওই আবেদন করার কোনো এখতিয়ার ডিফেন্সের নাই। এরকম কিছু আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেছেন যে এই ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে, তা ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এই ধরনের কোনো সুযোগ দিবেন না। আরাফাতের পক্ষে বলা হয়েছে তারা নিরস্ত্র ছিল, তাকে আসামি করা হয়েছে, এইটাকে আপনারা কি দেখছেন? জি, আবার বলুন। উনি বলছেন যে তার মক্কেল নিরস্ত্র ছিল, নিরস্ত্র করা হয়েছে, গুলি করে একজনকে মারা হয়েছে। আচ্ছা, এটা হলো পুলিশের যে র্যাঙ্ক থাকে, সেখানে যারা থানাতে কাজ করে তাদের নামের পাশে উইদিন ব্র্যাকেট নিরস্ত্র থাকে। তার মানে এই না যে উনি অস্ত্র বহন করেন। উনি অস্ত্র বহন করেছেন কিনা এটা ভিডিও ডকুমেন্টে প্রমাণিত আছে, ওনাদের রেজিস্টারে বলা আছে যে তার কাছে কি অস্ত্র ছিল না ছিল, এটা এভিডেন্সে প্রমাণ হবে। কোর্ট বারবার এটা বলছেন যে চার্জ হিয়ারিং স্টেজে দেখতে হবে যে প্রাইমি ফেসি কেস আছে কিনা।
ওনারা ওনাদের ডিফেন্স কেস বলে দিয়েছেন, যেটা হলো ট্রায়াল স্টেজে বলার কথা। ডিফেন্স কেস যদি ওনারা প্রমাণ করতে পারেন, ওনারা বিচার শেষে খালাস পাবেন, কিন্তু চার্জ গঠন হবে কি হবে না এই স্টেজে ওনাদের এই বক্তব্য দেওয়ার সুযোগ নাই। এই সোজা কথা। বাংলা ট্রাইব্যুনাল কি মন্তব্যটা করেছিল বিলম্বিত বিচারের ক্ষেত্রে? এই আইনের 11(3) ধারায় বলা আছে যে ট্রাইব্যুনালের মামলা পরিচালনা হওয়ার ক্ষেত্রে এক্সপেডিশাসলি ট্রাইব্যুনাল মামলা পরিচালনা করবে, এবং কোনো ধরনের ডিলে অথবা বিলম্ব করার স্টেপ যদি কেউ নেওয়ার চেষ্টা করে থাকে, ট্রাইব্যুনাল তা প্রতিরোধ করবেন এবং আইন অনুযায়ী দ্রুত বিচার শেষ করবেন, নিষ্পত্তি করবেন। এটাই হলো ন্যায় বিচারের সব জায়গায় কথা। সেটা বলতে গেলে ট্রাইব্যুনাল কি মন্তব্য করেছে? এগুলো অপ্রাসঙ্গিক কথা। ওটা তো অন্য কথা। ট্রাইব্যুনাল কি মন্তব্য? টুটি চেপে ধরেছিল? যে ওটা মানে ট্রাইব্যুনাল যেটা বলেছেন তাহলে এই আইনের মধ্যে থেকে ট্রাইব্যুনাল অতি দ্রুত ট্রায়াল সম্পন্ন করার জন্য যা যা করার ওনারা তাই করবে। মানে কোর্ট প্রসিডিং এর মধ্যেই যদি গতি কম থাকে সেই ক্ষেত্রে কিভাবে এটাকে